শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। মা, ও মা, 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 শুনছো? এই যে শুনছো? মা, ও মা, ও বাবা, মা কেমন করছে গো? মায়ের খুব কষ্ট হচ্ছে বাবা। আমাকে বসতে দে। কি আরে সর না এখান থেকে। মাকে একটা ওষুধ দাও না বাবা। এই যে সন্তর মা, এই শুনছো? কি গো শুনছো? মা কেন কথা বলছে না? ও বাবা, মা চোখ মেলছে না কেন? চুপ কর তো, তোমার ছেলে সেই কখন থেকে কানের মাথা খাচ্ছে। একদম চুপ করে থাকবি বলে দিচ্ছি, নইলে থাবড়া মেরে গাল ফাটিয়ে দেবো একেবারে। ওষুধ ওষুধ কোথায় পাবো? একটা ওষুধ ছিল যদি। এই লতা, এই লতা, কানের মাথা খেয়েছিস নাকি? হ্যাঁ বাবা, বলো। হ্যাঁ বাবা, বলো। কাজের বেলায় যদি কাউকে একটা পাওয়া যায়, এই মকর ধ্বজের শিশিটা এনে দি, এক্ষুনি যা, সময় নেই আর। হ্যাঁ বাবা, এই নাও। সন্তুর মা, এই একটু মুখটা একটু খোলো। এই ওষুধটা খেয়ে নাও সন্তুর মা। কি ওষুধটাও তো ভেতরে গেল না, কেন কথা বলছে না? বাইরে পড়ে গেল। কি হবে এবার? সন্তু, এই সন্তু, এই ডাক্তার ডেকে আন। যা এক্ষুনি যা। কাকে ডাকবো বাবা? ওই নিখিল ডাক্তারকে ডেকে আন, যা। এত রাত থেকে যদি না আসে তাহলে এই মোড়ের বাড়িটাতে নতুন যে ডাক্তার এসেছে তাকে ডেকে আন, ডাকলেই সে আসবে। যা কাউকে একটা নিয়ে আয়। বাবা, আবার কি হলো? তোকে যেতে বললাম যে। যদি ডাক্তার না আসে তাহলে মা কি? তোকে যা বলছি তাই কর। আর একটা কথা বললে পিঠে তোর কঞ্চি ভাঙবো, বুঝলি? হতভাগা, যা। শুনছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প বিবেক। বাবা ঘনশ্যামের ধমক খেয়ে এক ছুটে ডাক্তার ডাকতে বেরিয়ে গেল সন্তু। মায়ের জন্য একজন ডাক্তার তাকে যে করে হোক ধরে আনতেই হবে। ছুটে যাওয়ার চেয়ে উড়ে গেল বলা যায়। তার চেহারাটা এতটাই রোগা যে জোরে হাওয়ার মুখে সে দাঁড়াতে পারে না। বাড়ন্ত বয়স, এর মধ্যে না আছে পেটের খাবার, না আছে পুষ্টি। শরীরের রক্ত, মাংস, মজ্জা সব টেনে নিয়ে একেবারে বাঁশ গাছের মতো বাড়ছে ছেলেটা। সন্তুদের ঘর এই পাড়ার একেবারে শেষে। কুকুর বেড়ালো তাদের ঘরের ছায়া বিশেষ মারায় না। এ ঘরে কুকুরকে দেওয়ার মতো বাড়তি কিছু থাকে না যে। নিজের পরিবারের মুখেই ঠিক করে ভাত জোগাতে পারে না ঘনশ্যাম। সে আর কুকুরকে কি খাওয়াবে? ঘনশ্যাম যে ঠিক কি করে তা সে নিজেও জানে না। যখন যা কাজ সে পায় তাই করে, কিন্তু এই ব্যস্ত শহরে তাকে কাজটা দেবে কে? এখানে গরিবদের কাছে কোনো কাজ আসে না। যাদের পেটে শিক্ষা দীক্ষা নেই তারা তবুও মুটেগিরি, কুলিগিরি করে 2 পয়সা পায়, কিন্তু ঘনশ্যামের মতো শিক্ষিত গরিবদের জন্য এ কাজ নয়। অন্যের মালপত্র বয়ে দিতে পারবে না ঘনশ্যাম, রিক্সাও টানতে পারবে না। তাই তার বাঁধা ধরা কোনো রোজগারও নেই। ঘনশ্যামের ঘরে অনেকগুলো পেট। তাদের কারো পেটে 1 গাল, কারো বা 2 গাল খাবার মোটে জোটে। কারোর জন্যই এর বেশি বরাদ্দ করতে পারে না ঘনশ্যাম। তার মধ্যে কারোর যদি আবার অসুখ বিসুখ করে তাহলে তো সর্বনাশের কিছু আর বাকি থাকে না। ঘনশ্যামের মাথায় তাই আকাশ ভেঙে পড়েছে। বড় ছেলে আর বড় মেয়ে সন্তু আর লতার বয়স খুব কম, কিন্তু অভাবের ঘরে শৈশব বেশি দিন থাকে না। ঘনশ্যামের ছেলে মেয়েরাও তাই আর ছোট নেই। বয়স যাই হোক, তাদের বাবার রাগ, বিরক্তি, যন্ত্রণা এই সব কিছুর ঝাঁঝই তাদের মেটাতে হয়। সন্তু আর লতার
পিঠে এবং গালে ঘনশ্যামের চড়থাপ্পড় পড়েনি এমন কোনো দিনের কথা মনেই করতে পারে না তারা। ঘনশ্যামের যে খারাপ লাগে না এমনটাও কিন্তু নয়, আর কতই বা মেনে নেওয়া যায়। নিজের দুর্ভাগ্য থেকে মুখ ফিরিয়ে থাকার এই একটাই রাস্তা জানে ঘনশ্যাম। এই যেমন এখন সে মণিমালার ওষুধ পাচ্ছে না, মণিমালার নাড়িও খুঁজে পাচ্ছে না সে। কাল রাত থেকেই বউটার অবস্থা খারাপ হচ্ছে, হাতে একটা পয়সা নেই তার, এক ফোঁটা ওষুধও নেই, শুধু ওই যা মকরধ্বজ আছে, কিন্তু তাও তো বউটা গিলতে পারছে না। আজ রাতে অবস্থাটা আরও কিছুটা বাড়াবাড়ির দিকেই গেল। যে কাজটা কালই করা উচিত ছিল সেটা করতে পারলে মণিমালার জ্ঞানটা হয়তো ফিরত, কিন্তু পারেনি ঘনশ্যাম। একটা পয়সাও বের করতে পারেনি সে। ভাঁড়ারে মোটে কয়েকটা খুচরো পয়সা পড়ে আছে, আর সেই পয়সায় কি ডাক্তার আনা যায়? কাল সারা রাত ধরে শুধু ভেবেছে ঘনশ্যাম, আর তারপর একটা বুদ্ধি তার মাথায় এসেছে। ডাক্তার এলেই তো আর তাকে ফি দিতে হবে না, মণিমালাকে নিশ্চয়ই যত্ন করে দেখবে আগে সে, ওষুধও হয়তো লিখে দেবে। এই অবধি পেয়ে গেলেই ঘনশ্যামের অনেকটা কাজ হবে। তারপর না হয় হাত টাত কচলে মাথা নিচু করে সে বলবে যে ডাক্তারবাবুর ফিসটা সে আগামীকাল পাঠিয়ে দেবে। এই সব ভাবনা চিন্তা করতে করতেই মণিমালার অবস্থা আরও খারাপ হয়ে এলো। এখন কোনো রকমে রাতটা কাটবে কি না সেই ভয়েই কেমন সিঁটিয়ে আছে ঘনশ্যাম। নইলে এই শেষ রাতে একা সন্তুকে ডাক্তার ডাকতে পাঠাতো না সে। মা বাঁচবে কি না সে কথা জানে না সন্তুও। বাবার ভয়ে ঘরে কাঁদতেও পারে না সে। রাতের নিশুত আকাশের নিচে এবার ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো সন্তু। ওদিকে ঘরে বসে ঘনশ্যামও মহড়া দিতে থাকে, নিখিল ডাক্তার যদি সত্যিই চলে আসে তাহলে যাওয়ার আগে তার ফিসটা কি করে মকুব করবে তার। অচৈতন্য মণিমালার সামনে উবু হয়ে বসে দুহাত জোড় করে বিড়বিড় করতে লাগলো ঘনশ্যাম। বুঝছেন তো, মাথা ঠিক নেই, কাজে যেতে পারি না, বউটা বাঁচে কিনা একটু দয়া করুন ডাক্তারবাবু, আপনি আমার ভগবান। কাল দিনটা বাবা, ও বাবা, হ্যাঁ হাত জোর করে আমাকে কি বলছো গো? কিছু না, চুপ কর হারামজাদি। মার কি জ্ঞান আছে? বলো না বাবা, মা তাহলে সারা দিচ্ছে না কেন? ও বাবা, বলো না। সারাক্ষণ শুধু বাবা বাবা আর বাবা, চুপ করে শুয়ে থাক। কি হবে এবার শুনছো? ভয়ে সিঁটিয়ে যায় লতা, চুপ করে শুয়ে থাকে সে। ভয়ে তার ঘুম আসে না, মা তাকে খাওয়ায় না, ঘুম পাড়ায় না, বাবা বকলে আঁচল দিয়ে আজকালার ঢেকেও দেয় না। ঘরের মধ্যেই যেন মাথার উপর আকাশ ভেঙে পড়েছে তার। ভয়ে দুঃখে মুখ গুঁজে রইল লতা। সন্তুটার সঙ্গে যদি সেও বেরিয়ে যেতে পারত ভালো হতো। আচ্ছা, সন্তুর কথায় ডাক্তার যদি না আসে তার মা বাঁচবে তো? এইসব ভাবনায় উৎকণ্ঠায় লতার গলা শুকিয়ে যেতে লাগলো। লতার ভাবনাই ঠিক। নিখিল ডাক্তারের বাড়িতে টানা 10 মিনিট ধরে কড়া নাচল সন্তু। ওপর থেকে ডাক্তারবাবু ঘুম জড়ানো গলায় জিজ্ঞেস করলেন, আমি সন্তু, একবার আসুন না ডাক্তারবাবু, আমার মায়ের বড় বিপদ যে। সন্তু? কোন সন্তু? ও ঘনশ্যামের ছেলে সন্তু তো নাকি? আগে ডাক্তারবাবু। তাই এই রাত্রিরে কোথায় যাব? যা বাড়ি গিয়ে বলগে কাল সকাল 10টা নাগাদ যাব, কেমন? যা বাড়ি যা, ফিরে যা, এত রাতে আর যাব না। আপনি যাবেন না ডাক্তারবাবু? আরে বললাম তো 10টার আগে হবে না। যা এখন পালা। রাত বিরেতে এসে উৎপাত, ঘুমোতে দেবে না এরা। নিখিল ডাক্তার ফিরিয়েই দিল সন্তুকে, কিন্তু না, আর তো দেরি করা চলে না।
সোজা এবার মোড়ের মাথায় নতুন ডাক্তারের বাড়ির দিকে ছুটল সন্তু। চাই, নতুন ডাক্তারের বাড়ি চাই। এই নতুন ডাক্তারবাবু বেশ ভালো, শোনা মাত্র আর দেরি করেননি, সঙ্গে সঙ্গে জামা জুতো পরে হাতে ব্যাগ নিয়ে একেবারে তৈরি হয়ে গেছেন। কিন্তু কি মনে হতে সন্তুর দিকে ফিরে জানতে চাইলেন, কি তুমি এত কাঁদছো কেন খোকা? মায়ের কতটা বাড়াবাড়ি হয়েছে? মা বাঁচবে তো ডাক্তারবাবু? মাকে আপনি ভালো করে তুলতে পারবেন তো? আরে তোমার মায়ের কি শেষ অবস্থা নাকি? ডাক্তারবাবু তাহলে তো সব গেল। আচ্ছা শোনো, তুমি একটা কাজ করো তো, এখনই একবার বাড়ি যাও, সেখান থেকে 4টে টাকা নিয়ে এসো। আপনি যাবেন না ডাক্তারবাবু? আরে যাবো তো, তুমি টাকা নিয়ে এলেই আমি যাব। যাও যাও, আর দেরি করো না, যাও। এই দেখো, আবার দাঁড়িয়ে রইলে কেন? আরে দেরি করলে ক্ষতিটা কিন্তু তোমারই হবে। টাকা না মানে? বুঝেছি, 4 টাকা নেই তো, সেজন্য ভেবো না খোকা। 3 টাকা বা 2 টাকা হলেও হবে, বাকিটা না হয় পরে দিয়ে দিও। যাও যাও, বাবার কাছে গিয়ে বলো, বাবা ঠিক বুঝতে পারবেন, যাও। কয়েক মুহূর্ত হতাশ হয়ে দাঁড়িয়ে রইল সন্তু। কে জানে এখন বাড়ি গিয়ে সে কি অবস্থা দেখবে তার মায়ের। মা আছে কিনা তাও বা কে জানে। মনে হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির দিকে ছুটতে লাগলো সন্তু। হাঁপাতে হাঁপাতে সে যখন বাড়ি গিয়ে পৌঁছলো, তখন মণিমালার পায়ের কাছে বসে ঢুলছিল ঘনশ্যাম। ক্যাচ করে দরজা খোলার আওয়াজ পেয়েই কান খাড়া করে উঠে বসল সে। বলল, বাবা। কি হলো রে সন্তু? হ্যাঁ, একা ফিরে এলি? ডাক্তার কোথায়? আমাকে কাঁদতে দেখে নতুন ডাক্তার এলো না বাবা। আগে 4 টাকা দিতে হবে, তবে আসবে। হারামজাদা ছেলে, কাঁদতে গেছিলি? হ্যাঁ, কাঁদতে গেছিলি কেন? তোকে কাঁদতে বলেছি আমি? কাঁদতে বলেছি? ভয় পেয়ে ঘরের এক কোণে মালার পাশে সরে যায় সন্তু। বিছানায় আরো 2টি শিশু অকাতরে ঘুমোচ্ছে। ঘনশ্যামের ছোট ছেলেটার বয়স 1 বছর আর ছোট খুকিটার বয়স 2.5। তাদের পাশে কোনো রকমে একটু ফাঁকা জায়গা করে নিল ঘনশ্যাম। কুণ্ডলি পাকিয়ে সেখানেই শুয়ে পড়ল সে। খোকাটা নিশ্চয়ই ঘুমের ঘরে বিছানা ভিজিয়েছে। ছেলেটার পিঠে একটা থাবড়া মারবে কি না ভাবলো এক মুহূর্ত। হাতটা নিষ্পিস করছে তার। বিছানা ভেজানোর অপরাধে মারাটা নিশ্চয়ই অন্যায়ও হবে না। কিন্তু মুশকিল হলো, এই ছেলেটা একবার চিৎকার শুরু করলে 7 পাড়া না জাগিয়ে সে থামবে না। আর মণিমালা ছাড়া কেউ তাকে থামাতেও পারবে না। ওদের দিকে তাকালেই মনের মধ্যে 1000টা পাগলা ঘোড়া দৌড়োয়। তার চেয়ে মরার মতো পড়ে থাকাটাই ভালো মনে করল ঘনশ্যাম। ছুটছে মোটর ঘটর ঘটর, ছুটছে গাড়ি চুরি, ছুটছে লোকে নানান ঝোঁকে, করছে হুড়োহুড়ি। কাব্যে গব্যে জমজমাট নটার কবিতা ইউটিউব চ্যানেল। নতুন ডাক্তারটা না এসে ভালোই করেছে। ডাক্তারটা ভীষণ লোভী, টাকা পয়সার ব্যাপারে যাকে বলে কাঙাল। এই কাঙাল গোত্রের মানুষগুলোকে একেবারে দেখতে পারে না ঘনশ্যাম। তার চেয়ে ওই নিখিল ডাক্তারই ভালো। বউটা যদি কোনো রকমে টিকে যায়, তাহলে নিখিল ডাক্তারের ওষুধ খাওয়ালেই চলবে। ওষুধের কথাটা মনে হতেই তড়াক করে উঠে বসল ঘনশ্যাম। ওষুধ কোথায় পাবো? ওষুধ কেনার মতো পয়সা কোথায় তার? ঘরে তো একটাও দামি কিছু নেই যা বেচে 2 টাকা নিয়ে আসবে সে। তাহলে কি বিনা ওষুধে মরবে মণিমালা? উঠে বসে অসহায়ের মতো এদিক ওদিক তাকিয়ে কি যেন খুঁজতে লাগলো ঘনশ্যাম। তারপর অচেতন মণিমালার কাছে এগিয়ে এলো সে। লতা, এই লতা, এদিকে একবার আয় তো। হ্যাঁ আসছি বাবা। মায়ের হাত দুটো একটু চেপে ধরতো, দেখিস ঘুমিয়ে পড়বি না। না বাবা, এই যে ধরছি। মণিমালার হাতে 2 সোনার রুলি আছে। সে দুটোর কথা মনেই ছিল না ঘনশ্যামের। ওই 2 রুলি থেকেই ডাক্তার আর ওষুধের সব খরচ
উঠে আসবে, রোগা বউটার জন্য পথ্য হয়ে যাবে। এক মুহূর্ত ভাবল ঘনশ্যাম, আর পরক্ষণেই তার মনে হলো বউটা মরে কি বাঁচে তার কোনো ঠিক নেই, অথচ তারই জন্য রুলি দুটো বেছে দেবে সে। এ দুটোই তো সংসারের শেষ সম্বল। বউটাকে কি সত্যিই এতখানি ভালোবাসে সে? ভেবে চিনতে কোনো উত্তর খুঁজে পেল না ঘনশ্যাম তার নিজের মনের মধ্যে। এসব তার মাথায় বিশেষ আসেও না। ঘরে টিমটিমে আলোটা জেলে বউয়ের কাছে ঘেঁষে এলো ঘনশ্যাম। অচেতন বউটার বাঁশের মতো সরু দুটো হাত থেকে রুলি দুগাছা খুলে নিতে গেল, আর ঠিক তখনই যেন সার ফিরে পেল মণিমালা। মায়ের জ্ঞান ফিরেছে বাবা? বলো না, বলো না, বলো না, বলো না, বলো না, বলো না। হাত দুটো ভালো করে ধরে রাখ। ধরে আছে তো, তাও তো মা হাতে ঝটকা বাড়ছে বাবা। বাবা, বাপরে, গায়ে কি জোর! যাতে মাতাল তালে ঠিক। দরকার নেই। রুলি বেচা পয়সায় ওষুধ হয়তো কেনা হলো, কিন্তু সেই ওষুধ খেয়েই যদি মণিমালা হার্ট ফেল করে? না না, ভাবতে গিয়েই আঁতকে উঠল ঘনশ্যাম। রুলি দুটো তো বেঁচে গেল। বাকি রাতটা এরপর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল সে। পরদিন ভোরে আকাশটা যখন সবেমাত্র ফর্সা হয়ে এসেছে, ঘুম ভেঙে গেল তার। তাড়াতাড়ি মণিমালার নাড়ি দেখল সে। এইবার ক্ষীণ স্পন্দন খুঁজে পেল ঘনশ্যাম। বউটা এ যাত্রায় বোধহয় সামলে উঠল, কিন্তু বউ মরল না বলে ধেই ধেই করে নাচার মতো কপাল তো আর ঘনশ্যামের নেই। ঘরে এতগুলো পেট, তার পয়সা মোটে ওই কটা, তার উপর রুগ্ন বউ, কাকে কি খাওয়াবে সে? নিখিল ডাক্তার যদি আজ এসেই পড়ে, তাহলে ওষুধটাও তো কিনতে হবে তাকে। অন্তত 2-4টে ট্যাবলেট না খাওয়ালে ও ডাক্তারকে আর জন্মে পাওয়া যাবে না, একথা জানে ঘনশ্যাম। উঠে বসল সে। ছোটবেলার কোনো এককালের বন্ধু অশ্বিনীর কাছে তাকে যেতেই হবে আজ। কটা টাকা ধার না নিলেই নয়। তবে অশ্বিনী যে ঠিক কবে তার বন্ধু ছিল বা আদৌ ছিল কি না, সে কথাটা আজ আর মনে করতে পারে না ঘনশ্যাম। একই স্কুলে একই ক্লাসে পড়া মানেই তো আর বন্ধু নয়। অশ্বিনীর বাবাও তার বাবার মতো গরিব ছিল বলে দুজনে ওই এক স্কুলেই পড়েছে, আর বয়সটা কাছাকাছি বলে ক্লাসও ছিল এক। এই যুক্তিটা ঘনশ্যাম নিজেও বেশ জানে। তবু অশ্বিনীকে বন্ধু সম্বোধনের মধ্যে দিয়ে বেশ একটা আত্মগৌরব লাভ করে ঘনশ্যাম, যদিও অশ্বিনী নিজে সেই সম্বোধনের ধারও ধারে না। দিন রাত কেউ যদি এসে হাত পাতে, তাহলে প্রাণের বন্ধুও শত্রু হয়ে যেতে কতক্ষণ। যাকে যা থাকে কপালে, ঘনশ্যাম আর ভাবতে পারে না। অশ্বিনী হয়তো রাগ করবে, মুখ ফিরিয়ে নেবে, বলবে যে তার টাকা নেই, কিংবা হয়তো দেখাই করবে না, চাকর দিয়ে খেদিয়ে দেবে। তবু আজ তার কাছেই ঘনশ্যামকে হাত পাততে হবে, এছাড়া আর কোনো উপায় তার নেই। ট্রাঙ্ক থেকে বহুকালের পুরনো পোকায় কাটা একটা সিল্কের জামা বার করেছে ঘনশ্যাম। না, বড়লোক বন্ধুর কাছে যাচ্ছে বলে এই জামা সে বের করেছে এমনটা কিন্তু নয়। আসলে তার আর জামা নেই, তাই এই জামাটা গায়ে দিয়েই সে বাজার অবধি করতে যায়। অশ্বিনীর অবশ্য তা জানার কথা নয়। সে ভাববে বড়লোক বন্ধুর সঙ্গে দেখা করবে বলে এই ছেঁড়া সিল্কের জামাটা পরে এসেছে ঘনশ্যাম। হয়তো বাঁকা হাসবে। না, তার চেয়ে ছেঁড়া ময়লা শার্টটা পরে যাওয়াই ভালো মনে হলো তার। শার্টটা ছেঁড়া, এর আগে সেলাই করার কথা দুবার লতাকে বলেছে সে, কিন্তু মেয়েটা সেলাই করেনি। আজ কথাটা আবার মনে পড়তেই একেবারে খিঁচিয়ে উঠল সে। লতা, এই লতা, হত ফাঁকি মেয়ে, এদিকে আয়, এদিকে আয়। কি বাবা? তোকে এটা সেলাই করতে বলেছিলাম না? হ্যাঁ,
কানটা কোথায় থাকে তোর বেয়াদব মেয়ে কোথাকার? একটা কথা যদি কানে শোনে। একদম চুপ। চুপ নিয়ে আয়, নিয়ে আয়, জামাটা সেলাই করে দিয়ে যা। বিড়ি ধরিয়ে কাশতে থাকে ঘনশ্যাম, আর ওদিকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বাবার জামা সেলাই করে লতা। মেয়েটাকে অমন করে থমকে মেরেও কোনো আফসোস হয় না তার। বাকি দুনিয়াটার সামনে মাথা ঝুঁকিয়ে নরকের কীট হয়ে থাকলেও একমাত্র নিজের বাড়িতেই সে মাথা উঁচু করে বাঁচে। এখানে তার কোনো অন্যায় নেই, এ কথা সে জানে, বেশ ভালো করেই জানে ঘনশ্যাম। বরং ছেলে মেয়েগুলো তার শাসনে কাঁদলে চেঁচালে নিজেকে বেশ একজন দণ্ডমুণ্ডের কর্তা বলে মনে হয় তার। সবে এখন সকাল 8টা বাজে। সকাল হতে না হতেই ভাঙা চোরা ঘড়িটার দিকে তাকিয়ে সময় হিসেব করছে ঘনশ্যাম। তারপর আর ধৈর্য ধরতে পারেনি, রাস্তায় বেরিয়ে পড়েছে। ট্রাম থেকে নেমে আরও কিছুটা হাঁটার পর অশ্বিনীর দরজার সামনে এসে পড়ল ঘনশ্যাম। কিন্তু এতক্ষণ একটা চাপা অস্থিরতা, দুশ্চিন্তা নিয়ে ছুটে আসার পর এখন তার মনে হলো তাড়াহুড়ো করে বড্ড সকাল সকাল চলে এসেছে সে। এত সকালে কি আদৌ দেখা হবে অশ্বিনীর সঙ্গে? কিন্তু এখন আর ফিরে যাবারও কোনো মানে নেই। বাড়িটার সামনে দাঁড়িয়ে ভাবে, বাড়ির দরজা তো নয়, যেন রাজপ্রাসাদ। এই দরজাটার সামনে যতবার এসে দাঁড়ায় সে, নিজেকে পোকামাকড়ের চেয়েও তুচ্ছ বলে মনে হয় তার। টাকা না থাকার মতো পাপ যে পৃথিবীতে আর নেই, এই কথাটাই কুড়ে কুড়ে খায় তাকে। অশ্বিনীর দারোয়ানের সামনে দাঁড়িয়েও নিজেকে কেমন পাপী বলে মনে হয় ঘনশ্যামের। মাথা নুয়ে আসে তার। তবু গলায় হাসি ফুটিয়ে বলতে হয়, তাই ভালো আছো রাম সিং? বউ বাচ্চার খবর সব ভালো তো? ভালো আছি হুজুর, বাবুর দয়ায় সব খবর ভালো। বেশ বেশ। তা বাবু কি এখন বাড়িতেই আছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এত সকালে আর কোথায় যাবেন? আপনি যান না, ভেতরে গিয়ে বসুন। আচ্ছা, তাই যাই। হ্যাঁ হ্যাঁ, যান যান। তেমন কিছু নয়, শুধু একটা ওই বেশ বেশ এই ভেতরেই যাই। হ্যাঁ হ্যাঁ। রাম সিংকে কৈফিয়ত দেওয়ার কোনো দরকার ছিল না, তবু ওই এ বাড়িতে এলে বরাবরই তার মাথাটা কেমন নুইয়ে আসে। বাবু তো দূরের কথা, বাবুর কর্মচারীদের সামনে অবধি মাথা তুলতে পারে না ঘনশ্যাম। বাহারি দরজা পেরিয়ে বৈঠকখানায় এসে ঢুকল ঘনশ্যাম। মোটা মোটা গদি আর ফরাস পাতা বৈঠকখানা, সাজগোজের কিছু কমতি নেই। চৌকি তাকিয়া মিলিয়ে লোকজন বসার এলাহি বন্দোবস্ত। ওপর থেকে ঝাড় নেমে এসেছে। সন্ধেবেলায় সেই ঝাড়খানা যখন জ্বলে মনে হয় যেন আবার সূর্য উঠেছে। তবে অশ্বিনী যে এই বৈঠকখানায় আসবেই এমন নয়, কিন্তু যেদিন তার মর্জি হয় সেদিন আসে, আর এলেও কতক্ষণ থাকবে বলা মুশকিল। বৈঠকখানায় এসে দাঁড়িয়েই দমে গেল ঘনশ্যাম। এই 7 সকালেও এখানে 3 জন বাইরের লোক বসে আছে। কি আর্জি নিয়ে এসেছে কে জানে। তাদের সামনে নিজের দারিদ্র্যকে আর বাজারি করতে চাইল না ঘনশ্যাম। হাজার হোক তার ছেলেবেলার বন্ধু বলে কথা। ভাবতে ভাবতেই পর্দা সরিয়ে ঘরের ভেতরে ঢুকল ঘনশ্যাম। এই বৈঠকখানার পরে আর একটা ঘর আছে, সেটা অশ্বিনীর বসার ঘর। অন্দরমহল থেকে বেরিয়ে সেই ঘরেই এসে বসে অশ্বিনী। বৈঠকখানার দেওয়ালেই লাগোয়া ঘরটা, তবে অত্যন্ত ভারী আর দীর্ঘ পর্দা দিয়ে এমনভাবে আড়াল করা আছে যেন তা এই পৃথিবীর বাইরে। একটু ইতস্তত করল ঘনশ্যাম। তারপর বাইরের 3টে লোকের সামনে দিয়ে ঠিক যেন মালিকের মতো হাবভাব দেখিয়ে পর্দা ঠেলে সেই ঘরটায় গিয়ে ঢুকল ঘনশ্যাম। অশ্বিনী তখনও নামেনি। ঘরে ঢুকেই তার বিরাট টেবিলটার ওপর ঘনশ্যামের চোখ পড়ল। নিজের সোনা বাঁধানো হাত ঘড়িটা ওই টেবিলের ওপরেই খুলে রেখে দিয়েছে অশ্বিনী। তার হাতের কবজিতে এই ঘড়িটাকে কতবার দেখেছে সে। ঝকঝক করতো ঘড়িখানা, আর সেদিকে তাকিয়ে তাকিয়ে ঘনশ্যামের চোখও যেন চকচক করে উঠত।
আজ সেটাই টেবিলের ওপর পড়ে থাকতে দেখে এ কি, অবাক হয়ে গেল সে। এত দামি ঘড়িটা এইভাবে পড়ে থাকে নাকি? যদি কেউ এ ঘরে ঢুকে আসে আর যদি... না 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 না, তা কি করে হয়? নিশ্চয়ই কেউ নজর রাখছে। হ্যাঁ হ্যাঁ, নজর ঠিকই রাখছে, তা নইলে... আশেপাশে চোখ বুলিল ঘনশ্যাম, কিন্তু না, এ ঘরে নজর রাখার মতো কোনো ফাঁকি দেখতে পেল না সে। সব একেবারে পর্দা আর খসখস দিয়ে ঢাকা। মোটা পর্দার গায়ে ফুটো ফাটাও থাকা অসম্ভব। তাহলে কেউই যে নজর রাখছে না সে ব্যাপারে ঘনশ্যাম নিশ্চিত হল। তার মানে ঘড়িটা এমনি পড়ে আছে, কেউ জানেও না। কেটলির জল ফুটে উঠলে তার ভেতর থেকে যেমন শোঁ শোঁ আওয়াজ বেরোতে থাকে, ঘনশ্যামের মাথার ভেতরটাও অমন টকবক করে ফুটতে শুরু করল। ভেতরটা ঠিক অমনি শোঁ শোঁ করছে। হৃৎপিণ্ডটা যেন লাফ মেরে পাঁজরে এসে পড়ল। ভেতরে অসংখ্য চিন্তা দাপাদাপি করছে। চিন্তার ঠেলায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। হাত পাগুলো যেন মৃগী রুগীর মতো কাঁপছে। এই সুযোগ, এটার কথা কেউ জানে না। জানলে এখানে পড়ে থাকতো না। কেউ আসার আগে ঘড়িটা নিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, অশ্বিনী যা বড় লোক, এই ঘড়িটা তার কাছে কিছুই নয়, হাতের ময়লা। কিন্তু আমাদের গোটা মাসের খাওয়া, ওষুধ, দুটো লুঙ্গি, জামা, খোকা খুকির জন্য একটু দুধ, সবই এতে হয়ে যাবে। হ্যাঁ, এত টাকা তো আর অশ্বিনী দেবে না। এটা কি নিয়ে নেব? নিয়ে নি। হ্যাঁ, নিজের মনেই নিজেকে শক্তি জোগালো ঘনশ্যাম। ফাঁকা ঘরের টেবিল থেকে একটা নিরীহ জিনিস তুলে নিয়ে পকেটে পোড়া যে কি কঠিন তা হাড়ে হাড়ে টের পাচ্ছে ঘনশ্যাম। কিন্তু দেরি করাটাও বিপজ্জনক। ঘড়িটা নিতে হলে এক্ষুনি নিতে হবে তাকে, নইলে পকেটে ঢোকানোর সময় যদি কেউ দেখে ফেলে। ঘড়িটাকে খপ করে তুলে নিয়ে পকেটে ভরে নিল ঘনশ্যাম। গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না তার। হাত পাগুলো কেমন ঝিনঝিন করছে। আর এখানে থাকাটা তার ঠিক হবে বলে মনে হলো না। বেরিয়ে যেতেই হবে এক্ষুনি তাকে। তখনই পাশের ঘর থেকে অশ্বিনীর ঘাস চাকর পশুপতির গলা তার কানে এলো। পশুপতি না? এই তো, তা আপনাকে একটু চা দিই মেহের বাবু। আর এই যে অবিনাশ বাবু, এই বাঁ দিকের চিনি ছাড়াটা আপনার। তা আমারও একটু হবে নাকি পশুপতি? আরে কি যে বলেন হরেন বাবু, নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। বসুন বসুন। বামুন ঠাকুর আরেক কেটলি জল চড়িয়েছে, আমি দেখে এসেছি। বেশ বেশ, বসুন বসুন। তা বলছি, তোমার বাবুটি কখন নামবেন গো? আগে সেসব বাবুর মর্জি, আমি হলেন গিয়ে... সর্বনাশ, এবার কি হবে? এই বিপদের কথাটা তো তার মাথাতেই আসেনি। কি করবো? অশ্বিনীর ঘাস চাকর পশুপতি যে সকাল হতে না হতেই একতলাটা জুড়ে একেবারে হাঁক ডাক করে বেড়ায়, যে তার মাথাতেই আসেনি আজ। অশ্বিনীর কাছে যারা আসবে তারা যেন এক কাপ করে চা পায়, এটা অশ্বিনীই বলে রেখেছে। সেই ভাতটা পশুপতির ওপরেই দিয়েছে সে। সাত সকাল থেকেই বাবুর হুকুম তামিল করতে লেগে পড়েছে পশুপতি। তার মানে এই ঘরটা থেকে বাইরে যেতে গেলে পশুপতির মুখোমুখি তাকে পড়তেই হবে। পশুপতিই তো তার এ ঘরে আসার সাক্ষী, নইলে অন্য তিনজন ভদ্রলোক তো আর তাকে চেনে না। কে নাকে এসেছিল জানতেও পারত না অশ্বিনী। কিন্তু নিজেকে আশ্বস্ত করল ঘনশ্যাম। আরে দূর, আমার নাম জানলো তো জানলো, তাতে কি এসে যায়? আমি যে ঘড়িটা চুরি করেছি এর কোনো প্রমাণ আছে নাকি? সবাই তো আমাকে অশ্বিনীর বন্ধু বলে জানে। বদ্ধবাড়ির ছেলে আমি, পেটে বিদ্যেও আছে, বংশটাও তো ফেলে দেওয়ার মতন হয়। তাহলে আর আমাকে খামোখা সন্দেহ করবে কেন? তাই না? হ্যাঁ, সন্দেহ করবেই না। নিজেকে নিজে প্রবোধ দিয়ে তারপর যতটা সম্ভব স্বাভাবিক মুখ চোখ নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো ঘনশ্যাম। আর বেরিয়ে এসেই পশুপতির মুখোমুখি পড়ল একেবারে। এই লোকটাকে দেখতে পারে না ঘনশ্যাম।
বড়লোক বাবুর এই খাস চাকর ঘনশ্যামকে কেমন যেন অবজ্ঞার চোখে দেখে, তেরছাভাবে তাকায় সে। এসবের জন্য অশ্বিনীই দায়ী। হ্যাঁ, একমাত্র অশ্বিনী। কুকুরের দিকে যেমন আলগোছে হাতে রুটি ছুঁড়ে দেয়, তেমন করেই টাকা দেয় সে। আর কঞ্চি তো বরাবরই বাঁশের চেয়ে দড়। অশ্বিনী অনেকবারই বলেছে যে এই পশুপতি বেটা পাকা চোর। তবু কোন মোহে যে তাকে এমন রাজার হালে রেখে দিয়েছে তা শুধু অশ্বিনীই জানে। ধবধবে সাদা ধুতি আর ধবধবে বুশ শার্ট পরে আছে পশুপতি। তার সামনে নিজেকে কেমন যেন ভিখিরি গোছের মনে হচ্ছে ঘনশ্যামের। পশুপতি তাকে একটু মেপে নিয়েই জানতে চাইল, কেমন আছেন ঘনশ্যাম বাবু? বাবু এখনো নামেননি, তা দেখা করবেন তো? হ্যাঁ, তা তো একটু করবই, এত দূর যখন এসে পড়েছি। হ্যাঁ হ্যাঁ, বসুন না। তা একটু চা দিই? দাও না হয় 1 কাপ। ঘনশ্যামের হাতেও চায়ের কাপ তুলে দিল পশুপতি। তবে তার বাঁকা চোখ আর চাপা হাসিটা ঘনশ্যামের চোখ এড়াল না। এই বাড়িতে আসার পর থেকে অশ্বিনীর ব্যবহার তাকে এত বেশি আঘাত দেয়, এতবার তার মৃত্যু কামনা করতে হয় যে আলাদা করে পশুপতিকে নিয়ে ভাবার মতো সময় ঘনশ্যামের আর হয় না। পশুপতির মুখের দিকে তাকাতে পারে না সে। মনের মধ্যে তোলপাড় চলে তার যে পশুপতিকে কিছু টের পেয়ে গেছে। তার মুখের হাসিটা কেমন ঘোরালো মনে হয় তার। মনের মধ্যেটা শিরশির করে উঠল ঘনশ্যামের। পশুপতি বেটা নিজে চোর, অশ্বিনী এ কথা তাকে কতবার বলেছে, তবু সেই চোরেরই কি আদর দেখো না। ঘনশ্যাম কোনো অন্যায় করেনি, নিজেকে বোঝায় সে। অশ্বিনীর মতো লোকের সোনার ঘড়ি চুরি করাটা নিশ্চয়ই অন্যায় নয়। 1 ঘন্টা কেটে যায়। বাবুর বন্ধু বলে আর 1 কাপ চা বাড়তি দেয়নি পশুপতি। চাইতেও ইচ্ছে করেনি ঘনশ্যামের। চুপ করে বসে আছে সে। মাঝে মধ্যে এদিক ওদিক দেখে নিয়ে হাতটা তার আপনা থেকেই পকেটে চলে যাচ্ছিল, জিনিসটা ঠিকঠাক আছে কিনা দেখতে। এমন সময় ভেতরের ঘর থেকে অশ্বিনীর গলা শোনা যায়। পশুপতি, রে পশুপতি। আগে যাই বাবু। এতবার ডাকতে হয় কেন? কোথায় থাকিস? আগে বৈঠকখানায় চা দিচ্ছিলাম বাবু। আসছি, এক্ষুনি আসছি। যাক বাবা, বসে থাকাটা বেকার যায়নি তাহলে। গোটা কয়েক টাকা নিয়ে অন্তত ফিরতে পারবো। বলছিলাম ও ঘরে চলুন, বাবু আজ ওখানে বসবেন। আজ নিজের ঘরে দরবার শুনবে অশ্বিনী। ঘনশ্যামের বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। কেন? অশ্বিনীকে কিছু সন্দেহ করল তাহলে? অবশ্য তারপরেই নিজেকে সামলে নিয়ে সহজ মুখে পশুপতির পিছন পিছন অশ্বিনীর খাস কামরায় এসে ঢুকল সে। এ ঘর থেকে বাকি 3 জন লোককেও বাবুর ঘরে ডেকে নিয়ে গেল পশুপতি। বরাবর যেমন হয় আজও তার অন্যথা হলো না। একজনের জন্য মাত্র মিনিট 5 সময় বরাদ্দ। তার মধ্যেও খবরের কাগজের পাতা উল্টোয় অশ্বিনী। বিরাট নধর দেহটা নিয়ে হাঁসফাঁস করে। মুখে অতিরিক্ত ব্যস্ততা ফুটে ওঠে তার। অকারণে খাতা বইয়ের পাতা উল্টোয়। তারপর কী সব ফসফস করে লেখে আর 2-3 পশুপতিকে হাঁক দেয়। আচমকা আবার কিছুক্ষণের জন্য উঠেও যায়। ঘনশ্যামের কথাগুলো অশ্বিনী ঠিক করে শোনে কি না ঘনশ্যাম বুঝতে পারে না। পশুপতির থেকে খানিকটা তফাতে নিজের দুঃখ দুর্দশার কাহিনী 7 কাহন করে সেদিনও আউড়ে চলে ঘনশ্যাম। কাল রাত্রির থেকে খুব দুশ্চিন্তায় আছি ভাই। মণিমালা মানে তোমার বউঠানের তো ওই এখন তখন অবস্থা। সারা রাত তার পাশে জেগে বসে থেকে ছেলেটাকেও ডাক্তার ডাকতে পাঠালাম। এদিকে ঘরে একটা টাকাও নেই। কিন্তু এই অবস্থা দেখে একজন ডাক্তার না হলে কি। পশুপতি। আগে বাবু। আজকের কাগজটা কোথায় গেল? ওই তো টেবিলের ওপর। আরে এটা কালকের কাগজ, হতভাগা। একটা লাইনও পড়তে শিখলি না, আহাম্মক কথা। আনছি বাবু, এক্ষুনি আনছি।
তাহলে নিশ্চয়ই ওই রেমোর কাজ। শিগগির যা, যত সব আহাম্মকুর লোকের দল। হ্যাঁ, কি যেন বলছিলে? ওই তোমার বৌঠানের কথা। সন্তুটা না একটা ডাক্তারও আনতে পারলো না। ডাক্তারের ফিজ, ওষুধপত্তি সব মিলিয়ে ওই 20-25 টাকার তো ধাক্কা। ঘরে এখন 20টা পয়সাও। টাকা লাগবে এই তো? হ্যাঁ, মানে ওই ডাক্তারের জন্যই আর কি, বোঝই তো সব। এই আকালের বাজারে নাও 5 টাকা। হ্যাঁ, ওই পশুপতি আসছে বাবু। আগে বলুন বাবু। কাপড় কাচার সাবান আছে? আগে বাবু আছে। এই বাবুকে একটা সাবান এনে দে তো। সাবান? সাবান কেন ভাই? সন্তুর মা যতদিন অসুস্থ থাকে নিজের জামা কাপড়টা নিজেই বাড়িতে একটু কষ্ট করে কেচে নিও ঘনশ্যাম। তো গরিব বলে এমন নোংরা থাকতে হবে নাকি? হ্যাঁ, 5টা টাকা আর একটা সাবানের প্যাকেট হাতে নিয়ে মুখ কালো করে বেরিয়ে এলো ঘনশ্যাম। এর আগে তার 25 টাকা দরকার হলে অন্তত 15 টাকা দিয়েছে অশ্বিনী। তার কমে কখনো কিছু দেয়নি। কিন্তু আজ যে অপমানটা সে করল, তারপরে ঘনশ্যামের মাথায় আগুন জ্বলছে। টাকা তো দিলই না, উল্টে বাড়ির কাজের লোকের সামনে এমন অসভ্যতা করল অশ্বিনী তার সঙ্গে। ঘড়িটা নিয়ে সে তাহলে ঠিকই করেছে। এমন লোকের এই বিচারটাই হওয়া উচিত। যদিও ঘনশ্যাম খুব ভালো করেই জানে যে এই একটা সোনার ঘড়ি খোয়া গেলে তার মতো লোকের কিছুই আসে যায় না। প্রবল রাগ হয় ঘনশ্যামের। রাগে ফুঁসতে ফুঁসতে নিজের ঘরে ফিরে আসে সে। ঘনশ্যামের একটা বৈঠকখানা আছে, নামেই বৈঠকখানা, আসলে স্যাঁতস্যাঁতে অন্ধকার ছায়া ঘেরা একটা ঘর, তার উপর ছেঁড়া চাদর পাতা। ঘনশ্যামের অপেক্ষায় প্রায় মিনিট 15 সেখানে বসে থাকতে থাকতে তক্তপোষের ওপরেই চিৎপাত হয়ে শুয়ে পড়েছে শ্রীনিবাস। আর এখন ঘনশ্যামের পায়ের আওয়াজ পেতেই ধর্মর করে উঠে বসেছে সে। তাকে এবার ফিরতেই হবে। শ্রীনিবাস হলো ঘনশ্যামের আসল বন্ধু। এখানে কোনো দেখনদারি নেই। ঘনশ্যাম আর তার অবস্থা একই। দুজনকেই কারো না কারোর কাছে গিয়ে হাত পাততে হয়। তাকে ঘরে ঢুকতে দেখেই শ্রীনিবাস বলে ওঠে, কই রে, ডাক্তার আনলি না? আমি এসে শুনলাম বৌদির নাকি যা যায় অবস্থা। তুই কোথায় বেরিয়েছিলিস? ডাক্তার ডাকতে যাইনি, তবে টাকার খোঁজেই বেরিয়েছিলাম। হ্যাঁ, দুজনেরই সেই একই অবস্থা। কাল শেষ রাত থেকে আমার ঘরেও খোকাটার একেবারে যা হোক তা হোক করে একটা অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করতেই হলো, জানিস। নইলে ছেলেটাকে তো বাঁচানো যেত না রে। কেমন আছে খোকা? ওই আর কি, আমাদের দুজনের একসঙ্গে কি শুরু হলো বলতো? একে কারখানা বন্ধ, তার উপর ঘরের বিপদ আপদ আর শেষ হচ্ছে না। কপাল ভাই, সবই কপাল। আচ্ছা, তুই টাকা পেলি না? হ্যাঁ, না না পেলাম না। এনে এই গোটা 10 টাকা রাখ, আর নিখিলবাবুকে ডেকে একবার দেখে নিস ভাই। নইলে বলা তো যায় না। তুই টাকা পেলি কোথায়? আর কোথায়, বউয়ের বালাজোড়া বেচে দিতে হলো। নইলে অক্সিজেন, ডাক্তার, ওষুধ এসব হতো নাকি? বউ কি বললে জানিস? বলে, খোকা না বাঁচলে এ বালা নিয়ে আর কি হবে। তাই আর কি। যাকগে, চলি রে ভাই, ডাক্তার ডাকতে হবে, বুঝলি তো। তুইও কিন্তু আর দেরি করিস না, কেমন? নিখিল ডাক্তারের কাছে যা, বুঝলি। পরে একটা খবর নেবক্ষণ, আমি আসি।
গরিবের ঘরে আর কিছু না থাক, আবেগটা তাদের চিরকালই বেশি। বন্ধুর ঘরের কথা শুনে নিজের ঘরের কথা ভুলে গেল শ্রীনিবাস। বিলাসিতা আর উদারতাটা যে তার মতো মানুষের জন্য নয়, এই কথাটাও একবারও তার মনে পড়ল না। ঝোঁকের বসে ঘনশ্যামের হাতে 10টা টাকা গুঁজে দিয়ে হনহন করে যেন একটু বেশিই তাড়াতাড়ি চলে গেল শ্রীনিবাস। কিন্তু 10টা মিনিটও গেল না, আবার ফিরে এলো সে। কি হলো রে, ফিরে এলি যে? টাকার ব্যাগটা না খুঁজে পাচ্ছি না ভাই। মনে হয় আমি 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 এখানেই ফেলে গেছি। অতগুলো টাকা ছিল ব্যাগটায়। এখানে কোথায় গেল? ফেলেছিস রে? আচ্ছা দাঁড়া দাঁড়া, দেশলাইটটা জেলে দেখি এখন। দিনের বেলাতেও যাও। হ্যাঁ একটু খুঁজে দেখ ভাই, একটু খুঁজে দেখ। আমার অতগুলো টাকা, আমি জানিস ভাই, আমার মনে হয় পকেটে ঢোকাতে গিয়ে না পড়ে গেছে, বুঝলি? তক্তপোষটা নিচটা ভালো করে দেখ। খুঁজছি তারা। কোথায় গেল বলতো অতগুলো টাকা? দেখ কিরে, পেলি না? না তো, কোথায় ফেললাম? দেখছি, দাঁড়া 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 খুঁজছি। কই 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 না তো। আমার কি হবে রে গনা? টাকার ব্যাগটা তো পাচ্ছি না রে। ওরে ওই ব্যাগে আমার সর্বস্ব ছিল, আমার খোকার মায়ের বালা বিক্রির টাকাগুলো। অতগুলো টাকা কোথায় গেল? আরে এত ভয় পাচ্ছিস কেন? চল চল, রাস্তায় খুঁজবি। চল একবার রাস্তাটা দেখে আসি, চল। কোথাও 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 পড়ে গেছে জানিস তো, একবার চল ভাই, চল চল। ঘনশ্যামের বাড়ি থেকে তাদের পাড়ার মোড়ে পানবিড়ির দোকানটা অবধি বার 3 গেল আর এলো শ্রীনিবাস, কিন্তু না, তার ব্যাগটা কোথাও পড়ে নেই। ঘনশ্যামের তক্তপোষে মাথায় হাত দিয়ে চুপ করে বসে রইল সে। পেছনে এসে দাঁড়ালো ঘনশ্যাম, তার হাত দুটো ধরে সেই 10টা টাকা ফিরিয়ে দিল সে, আর তারপর বলল, হ্যাঁ আর ভেবে লাভ নেই রে। তাহলে তোর পকেট থেকে পড়ার সঙ্গে সঙ্গে কেউ হয়তো ব্যাগটা তুলে নিয়েছে, বুঝলি? হ্যাঁ, এখন কি করবো আমি? আমার ছেলেটার চিকিৎসা কি করে হবে? আচ্ছা ওই 10 টাকাটা রাখ, ওই টাকায় ডাক্তার ওষুধ সব নিশ্চয়ই হয়ে যাবে। আর তোর? হ্যাঁ রে ঘনা, সন্তুর মায়ের কি হবে? হ্যাঁ, টাকা 25 জোগাড় করতে পারবো বোধ হয়। দেখি আর একবার বেরোতে হবে। হ্যাঁ পারবি? তা বেশ তাই যা বুঝলি। আমি এখন বেরোই। আমার ছেলেটা কেমন আছে কে জানে। আমি চলি ভাই ঘনা, আমি এখন আসি। হ্যাঁ। শ্রীনিবাস চলে গেল। এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচল ঘনশ্যাম। তাড়াহুড়োর মাথায় কোমরের যেখানে শ্রীনিবাসের ব্যাগটা গুজে রেখেছিল সেখানটায় বেশ খচখচ করছিল। নিচু হয়ে খোঁজার সময় ভাগ্যিস ব্যাগটা পড়ে যায়নি। অবশ্য ঘনশ্যাম যে চুরি করতে পারে সে কথা ভাবতেই পারে না শ্রীনিবাস। ঘনশ্যামকে টাকাটা দেওয়ার সময় শ্রীনিবাসের ব্যাগ থেকে একটা পয়সা পড়ে গিয়েছিল। ব্যাগটা তক্তপোষে রেখে শ্রীনিবাস যখন পয়সাটা তুলে নিচ্ছিল সেই সময়ই শ্রীনিবাসের ব্যাগটা নিয়ে নিয়েছে ঘনশ্যাম। হাতে পয়সাটা নিয়ে তাড়াহুড়ো করে শ্রীনিবাস বেরিয়ে যায়। ব্যাগের কথাটা তার আর মনে ছিল না। যদি ধরাও পড়ে যেত তাহলে বন্ধুর অসাবধানতা নিয়ে বেশ কিছুটা জ্ঞান দিয়ে দিত ঘনশ্যাম, এমনটাই ভেবে রেখেছিল। কিন্তু না, সেসব আর কিছু করতে হয়নি তাকে। আধো অন্ধকারে গুনে দেখল সেখানে ঠিক 25 টাকাই আছে। কয়েকটা নয়া পয়সাও আছে অবশ্য। পয়সাগুলো কুলুঙ্গিতে তুলে রাখল ঘনশ্যাম। নিখিল ডাক্তার একেবারে ঘড়ি মিলিয়ে এলো। কাঁটায় কাঁটায় 10টা বেজেছে। সন্তুই গিয়েছিল তাকে আনতে। মণিমালাকে পরীক্ষা করতে করতে কয়েকটা প্রশ্ন করতে লাগলো নিখিল ডাক্তার। সবগুলো ভালো শুনতেও
এলো না ঘনশ্যাম। একটা সোনার ঘড়ি বিক্রি করা যে কঠিন কতটা নাকি সহজ সেটা সে কিছুতেই ভেবে বার করতে পারছে না। সেই চিন্তাটাই তার মাথার মধ্যে তার মনটাকে পুরো গ্রাস করে রেখেছিল। কাকে জিজ্ঞাসা করতে হবে তাও জানে না সে। নিখিল ডাক্তারের কথায় এবার সম্বিত ফিরল। ঘনশ্যাম বাবু, একবার বাইরের ঘরে আসুন তো, একটু কথা আছে, আসুন। হ্যাঁ, চলুন ডাক্তারবাবু, চলুন। কেমন বুঝলেন ডাক্তারবাবু? আমার স্ত্রী সেরে উঠবে তো? সেটা বলা কিন্তু খুব কঠিন, মানে নাই ধরে রাখুন। আসলে ব্রেইন কমপ্লিকেশনটা মারাত্মক জায়গায় পৌঁছেছে বলে মনে হচ্ছে আমার। ভালো করে বুঝতে গেলে আরও অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করাতে হবে, কিন্তু সেসব তো আবার এখানে হবে না, অনেক টাকার ধাক্কা, বুঝলেন তো। অতএব ব্রেন, মণিমালার ব্রেনের অসুখ? আচ্ছা, আরও কয়েকটা দিন আগে তো ডাকতে পারতেন। হ্যাঁ, যাকে যাক, শুনুন, কিছু ওষুধ লিখে দিচ্ছি, কেমন? আর বাকিটা ভগবানের হাত। আর হ্যাঁ, সম্ভব হলে ডাক্তার বনমালী সেনকে একবার দেখান, বুঝলেন। এই ব্যাপারে উনি ধন্বন্তরী কিনা তাই বলছিলাম আর কি। যাকে, আচ্ছা চলি। ফিজটা? হ্যাঁ, ধন্যবাদ, চলি তাহলে। ফিজ নিয়ে চলে গেল নিখিল ডাক্তার। নিজের বৈঠকখানায় একা চুপ করে বসে রইল ঘনশ্যাম। না, তার হাতে কাগজ নেই এখন, সে কাগজ পড়ে না। তার মাথায় এক রাশ চিন্তা। মণিমালার ব্রেনের অসুখ, তার মানে সে এখন কিছুই টের পাচ্ছে না। বাইরে থেকে যে আউ শুনছে তারা, সেটা তাহলে তার জ্ঞান ফেরার লক্ষণ নয়। বনমালী সেনকে দেখানোটা তার পক্ষে, শুধু তার পক্ষে কেন, অনেক মধ্যবিত্তর পক্ষেও বিলাসিতা। বনমালী সেনের যা ভিজিট, সেখান থেকে 1 পয়সা কমায় না সে। 50 টাকা ভিজিট দিয়ে বনমালী সেনকে নিয়ে আসার ক্ষমতা এ শহরের আর কজনেরই বা আছে? ভাবতে ভাবতে হঠাৎ যেন বিদ্যুৎ খেলে গেল তার মাথায়। ভেতরে গিয়ে মণিমালার সামনে দাঁড়ালো একবার। ভাবল, এই অচেতন নারীর জন্য জীবনের সব থেকে গর্হিত কাজটায় যখন হাত দিয়েই ফেলেছে ঘনশ্যাম, তখন তাকে এত সহজে তো মরতে দেবে না সে। বেঁচে থাকলে পাপের মাসুলটা আধা আধি হবে। অশ্বিনীর ঘড়িটা পকেটে ঢুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল ঘনশ্যাম। কোনো একটা ছুতোয় অশ্বিনীর টেবিলে ঘড়িটা রেখে আসতেই হবে তাকে। ছুতো খুঁজে বের করাটা অতটা কঠিন নয়, কিন্তু ও বাড়িতে একবার চোর প্রতিপন্ন হয়ে গেলে আর মুখ দেখানোটা কঠিন হবে। বনমালী সেন যে অশ্বিনীর খুব কাছের বন্ধু, সে খবর রাখে ঘনশ্যাম। মণিমালার জীবনকাঠি এখন একমাত্র অশ্বিনীর হাতেই আছে, কিন্তু এতক্ষণে অশ্বিনীর বাড়িতে ঘড়ি হারানো নিয়ে হুলুস্থুল পড়ে গেছে কিনা কে জানে। তবে পশুপতি বজ্জাতটা যদি ঘনশ্যামের ওই ঘরে যাওয়ার কথাটা বলে দেয়, তাহলে আর সে বাড়িতে ঢোকার মুখ থাকবে না তার। মাথার মধ্যে এসব চিন্তার ভিড় নিয়েই হনহন করে পা চালায় ঘনশ্যাম। সোজা গিয়ে হাজির হয় অশ্বিনীর বাড়ির সামনে। তাকে আবার আসতে দেখেই দারোয়ান রাম সিং সেলাম জানান। সেলাম বাবু, আবার ফিরে এলেন যে? একটা জরুরি দরকার ভাই। অশ্বিনী কি বেরিয়ে গেছে? না বাবু, হুজুর তো ঘরেই আছেন। ও আচ্ছা আচ্ছা, পশুপতিকে একবার ডেকে দেবে? আচ্ছা, খবর দিচ্ছি বাবু, আপনি ভেতরে গিয়ে বসুন, আমি তাকে খবর দিচ্ছি। আচ্ছা, বেশ বেশ। বৈঠকখানা ঘরটা এখন ফাঁকা, এখানে একটাও লোক নেই। পাশের ঘরটায় লোক আছে কিনা বুঝতে পারল না ঘনশ্যাম। এমনকি অশ্বিনীও এখনো নিচে আছে কিনা সেটা এ ঘর থেকে কিছুই বুঝতে পারছে না ঘনশ্যাম। যদি অশ্বিনী ও ঘরে থাকে, তাহলে ঘড়িটাকে এ ঘরেই কোথাও রাখতে হবে তাকে। ঝুঁকি নিয়ে লাভ নেই।
এদিক ওদিক দেখে পাথরের টেবিলের ওপরে সব থেকে বড় ফুলদানিটার আড়ালে ঘড়িটা রেখে দিয়ে এবার স্বস্তির শ্বাস ফেলল ঘনশ্যাম। যাক বাবা, এ বাড়িতে আসার পথটা অন্তত তার বন্ধ হলো না। আপদে বিপদে 5টা টাকাই বা তাকে কে দিচ্ছে? আর তাছাড়া সোনার ঘড়ি বেচতে গেলে সে খবরটা অশ্বিনীর কানে যাওয়াটাও তো বিচিত্র কিছু ছিল না। কি হলো বাবু, আবার ফিরে এলেন যে? পশুপতি, বলছি তোমার বাবুকে একবার খবর দাও না ভাই, আমার খুব দরকার। কিন্তু বাবু তো আর বিকেলের আগে দেখা করবেন না বলে দিয়েছেন। আমার যে ভীষণ দরকার, নইলে এতটা পথ আবার ফিরে আসি। একটু বলো না। হ্যাঁ আচ্ছা দাঁড়ান, একবার কথা বলে দেখি। মিনিট 5 পরে ফিরে এলো পশুপতি। তাকে নিয়ে অশ্বিনীর ঘরের দিকে চলল। এবার সেই নরম গদি আঁটা আরাম চেয়ারটায় বসে দোল খাচ্ছিল অশ্বিনী। মুখ দেখে মনে হচ্ছে ঘড়ির কথাটা এখনো সে জানে না। বড়লোকের শখ, অমন কত ঘড়ি যে আছে অশ্বিনীর সে হয়তো ভুলেই গেছে। একা ঘনশ্যামের বুকের মধ্যেই অসংখ্য পোকার দল কেন যে মরতে কুড়ে কুড়ে খেতে লাগলো বুঝতে পারে না সে। তাকে দেখে অশ্বিনী জিজ্ঞাসা করল, আবার কি চাই? ফিরে এলে যে? বড় বিপদে পড়ে এসেছি ভাই। বলছি ওই ডাক্তার বনমালী সেন তোমার জন্য কে হয় না? তা আমার বন্ধু বটে, কিন্তু কেন বলো দেখি? হ্যাঁ বলছি, যে করেই হোক ওই ডাক্তারকে আমার চাই। অর্ধেক ভিজিটে আমাকে ব্যবস্থা করে দাও ভাই, এটা তোমায় করে দিতেই হবে। জীবন মরণ সমস্যা তো, বুঝলে। তুমি আবার ওদিকে হাত বাড়াচ্ছ কেন? সে তো চাঁদের চেয়েও অনেক দূরের বাসিন্দা। আমি বললে অর্ধেক ভিজিটে যাবে অবশ্য, কিন্তু বাকি অর্ধেক ভিজিটটা কিন্তু ফেলে রাখলে চলবে না, হাতে হাত দিয়ে দিতে হবে। পারবে তো? আমি কিন্তু আর এসবের মধ্যে নেই। না না না, তোমাকে আর বিরক্ত করবো না। এমনিতেই তুমি এতটা করলে। আসলে বউয়ের বালাটা বেচে দিতে হলো, কি আর করি বলো। ওই বালা বেচার 25টা টাকা আছে, ওই টাকা দিয়েই ডাক্তার সেনকে দেখাবো। বেশ, বলে দিচ্ছি। এই পশুপতি, আগে যাই বাবু, আমার লেখার কাগজটা নিয়ে আয় তো। ডাক্তার বনমালী সেনকে চিঠি লিখতে বসল অশ্বিনী। সেই চিঠি নিয়ে তার বাড়িতে গেলেই হাফ ভিজিটে ঘনশ্যামের বাড়িতে চলে যাবে ধন্বন্তরী বনমালী সেন। মণিমালার হাতের 2টো রুলি এখনো আছে তো, সেটা বেচে ওষুধ হয়তো হয়ে যাবে ঠিক। এই মুহূর্তেই শ্রীনিবাসের কথাটা মনে পড়ল তার। শ্রীনিবাসের কথা মনে পড়তেই এক মুহূর্ত থমকে দাঁড়ালো ঘনশ্যাম। তারপর আবার হনহনিয়ে বনমালী ডাক্তারের বাড়ির দিকে চলল সে। শ্রীনিবাসের কপালটা তো তারই সহদর, বরং অশ্বিনীর দরজাটা খোলা থাকাটা বেশি জরুরি। পঙ্গপালের ভিড়ে বেঘরে মরার চেয়ে বেঁচে থাকার শেষ চেষ্টাটা করবে না ঘনশ্যাম? নিশ্চয়ই করবে, এতে তো কোনো অন্যায় নেই। আরও তাড়াতাড়ি পা চালায় ঘনশ্যাম। বেঁচে থাকার সুখটা এবার সে টের পেয়েছে। শুনলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প বিবেক। আজকের প্রশ্ন, ঘনশ্যামকে ক টাকা দিল অশ্বিনী? গত সপ্তাহের মৃচ্ছকটিক গল্পের প্রশ্ন ছিল চারু দত্তর ছেলের নাম কি? সঠিক উত্তর হল রোহ সেন। প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন মায়া সিংহ, রূপম মান্না, বর্ণালী মাহাতো, প্রশান্ত পাড়ুই, শর্মিলা সামন্ত, সুচিস্মিতা গুহ, পলাশ মাল, সলমা সর্দার, রীতা প্রতিহার ও অনুষ্কা পাল। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।